আজ মব সন্ত্রাসের জনক ডক্টর ইউনূসের জন্মদিন। সারা দেশে ফেসবুকে বিভিন্ন কমেন্ট দেখলে বোঝা যায় যে এই 18 মাস সরকার প্রধান হয়ে ডক্টর ইউনূস কি পরিমাণে তার জনপ্রিয়তা হারিয়েছেন, কি পরিমাণে তার গ্রহণযোগ্যতা হারিয়েছেন, তা সবার বক্তব্যে কমেন্টে উঠে আসছে। ডক্টর ইউনূস হেরে গেছেন জীবনে। অতিরিক্ত পাকনামি করতে যে পুরা জাতির কাছে একটি মব সন্ত্রাসের জনক হয়ে গেছেন, অথচ তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নোবেল লরিয়েট। আর সেই সম্মান তিনি ধরে রাখতে পারেননি। আজ গার্মেন্টস শ্রমিকরা সচিবালয় ঘেরাও করেছে। সারা দেশে অশান্তি চলছে। এক স্বেচ্ছাসেবক লীগের নেতা, মানে বিএনপির এক নেতা, তাকে মাদক এবং খুনের মামলায় গ্রেফতার করতে পুলিশ সাঁড়াশি অভিযান নিয়ে গিয়েছিলেন, কিন্তু মবের কারণে দৌড়ে ফিরে আসছে। আজ পুলিশের কোনো নিরাপত্তা নেই। যে দেশে পুলিশের নিরাপত্তা নেই, সে দেশে জনগণের নিরাপত্তা হবে কি করে? নিরাপত্তা তো দিবে পুলিশ। সরকার শপথ নেয়ার শুরু থেকে এ পর্যন্ত আর্মি নিয়ে টিকে আছে। মাঝে শুধু এক সপ্তাহ জন্যে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত নেওয়া শুরু করেছিলেন, এর ভিতরে আবার ফিরিয়ে আনছে 23 জুন তারিখে। তো পুরা এই সরকারের 4 মাস বলুন, যে সময়টা, এ পুরা মার্শাল স্টাইলে সেনাবাহিনী দিয়ে তিনি ক্ষমতায় টিকে আছেন। ডক্টর ইউনূস যেমন মব দিয়ে আর আর্মি দিয়ে ক্ষমতায় টিকে ছিলেন, তারেক রহমান একই পথে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছেন। তবে চীন সফর বিপদে ফেলে দিয়েছে তারেক রহমানকে। আপনারা জানেন যে চীন থেকে ফিরে এসে সরকারের প্রতিনিধিরা এবং চীনে যাওয়ার আগে সরকারের প্রতিনিধিরা যেভাবে পত্র পত্রিকা মিডিয়াতে ছয়লাভ করে দিচ্ছিলেন যে চীন জয় করে আসছে তারেক রহমান, হাজার হাজার কোটি ডলার সেখান থেকে ঋণ পাচ্ছে, প্রচুর ইনভেস্টমেন্ট আসবে এবং ভারতকে আর আমেরিকাকে সাইজ করার জন্য চীনই যথেষ্ট, এইরকম একটা ভাবসাব তাদের মধ্যে ছিল। 1 নম্বর শত্রু ভারত, 2 নম্বর শত্রু আমেরিকা, এই শুরু করে দিয়েছিল ফেসবুক। ছয়লাভ। কিন্তু প্রথমে সে সরকার তো প্রথম বললো একরকম, এরপরে প্রেস কনফারেন্স করে বললো আর একরকম, সাংবাদিকদের প্রশ্নের মুখে আটকে গেল। এরপর আসছে আসল খবর। পেন্টাগন বা ওয়াশিংটন প্রচন্ডভাবে ক্ষুব্ধ চীনের সাথে হওয়া বিভিন্ন সমঝোতা চুক্তি, বিশেষ করে করিডোর। এই করিডোরের কারণে যুক্তরাষ্ট্র প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়েছে এই চুক্তির কারণে, এবং সেখান থেকে মেসেজ দিয়ে দিয়েছে তারেক রহমানকে পদত্যাগ করতে বলো। সরকার অবস্থা সেই দিকে যাচ্ছে দেখেই তাড়াতাড়ি খলিলুর রহমান, যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি হঠাৎ করে এক বিবৃতি দিলেন যে না, চীনের সাথে করিডোর এখনো চূড়ান্ত হয়নি, আলোচনার লেভেলে আছে। অথচ 2 দিন আগে প্রেস কনফারেন্স করে তিনি, অথবা তার একদিন আগে চীনে বসে প্রেস কনফারেন্স করে কে কি বলেছিলেন, সেই মাহাদি বলুন আর যাদের কথাই বলুন, যারা প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা, তারা মিডিয়ার সামনে কি কি বলেছেন তার সাক্ষী আপনারা সবাই। সবার কাছে পত্রিকা কাটিং আছে। সরকার ধরা খেয়ে গেছে। তুরাগ নদীতে আমাদের ছাত্রলীগের এতগুলো নেতাকর্মীকে পিটিয়ে ভাসিয়ে দিল, হত্যা করে ভাসিয়ে দিল, তার বিচার নেই। সারা দেশে হামে শত শত শিশু মারা গেল, তার কোনো বিচার নেই। সারা দেশে মব চলছে, খুন চলছে, রাহাজানি চলছে, কি না অপরাধ চলছে, তার কোনো বিচার নেই। তারেক রহমান ফুরফুরে মেজাজে আছেন। এতদিন পরে তিনি একটি ভালো কাজ করেছেন, সেটা হল নরসিংদীতে একটি কুকুরকে গলায় ইট বেঁধে নদীতে ছুঁড়ে মেরেছিল একটা ছেলে। তাকে প্রধানমন্ত্রী ওই দৃশ্যটা দেখার পর, ফেসবুকে এটা দেখার পর গ্রেফতারের নির্দেশ দিয়েছে এবং সেই ছেলেটাকে গ্রেফতার করা হয়েছে।
তারেক রহমানকে ধন্যবাদ জানাই, প্রধানমন্ত্রী তারেক রহমানকে, যে মানবিক একটি ভালো সিদ্ধান্ত জানিয়েছেন। কিন্তু কুকুর ডুবিয়ে দিলে বা কুকুর মেরে ফেললে যে দেশে বিচার হয়, মানুষ মেরে ফেললে সে দেশে বিচার হবে না কেন? আপনি যে আই হ্যাভ এ প্ল্যান বললেন, কি প্ল্যান নিয়ে আসছেন? আপনি মানুষ খুন করে শেষ করে দিবে, আপনি তার বিচার করবেন না, সে সম্পর্কে চুপ থাকবেন, কিছুই বলবেন না, এই প্রধানমন্ত্রী আপনি? যাই হোক, সরকারের অবস্থা টালমাটাল। বিশাল বাজেট ঘোষণা করেছে সরকার, কিন্তু টাকা নাই। বিভিন্ন দেশে চেষ্টা করছে নতুন ঋণ নেয়ার জন্য, কিন্তু এই সরকার যেহেতু গণতান্ত্রিকভাবে, আইন শৃঙ্খলাভাবে সেনাবাহিনীর সমর্থন ছাড়া দেশ চালাতে সক্ষম হচ্ছেন না, তাই, এবং সবাই জানে যে যুক্তরাষ্ট্রের সাথে যে ধরনের চুক্তি বাংলাদেশের সরকার করেছে, ডক্টর ইউনূস এবং তারেক রহমান উভয়ই তো একই চুক্তি সমর্থন করছেন। তো যে কোনো সময় যুক্তরাষ্ট্র মুখ ঘুরিয়ে নিলে এই সরকার পড়ে যাবে। এই জন্য কেউ এই সরকারের উপরে আর ডিপেন্ড হতে পারছেন না, কেউ এই সরকারের উপর আর কোনো আস্থা পাচ্ছে না। এই জন্যে রাশিয়া বলুন, জাপান বলুন, যুক্তরাষ্ট্র বলুন, চীন বলুন, ভারত বলুন, সবাই ঋণের ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না। কোনো ভালো খবর নেই। বাংলাদেশের ইআরডি রিপোর্ট সম্প্রতি যা প্রকাশ হয়েছে, তাতে দেশ এক মহা আর্থিক সংকটে, কিন্তু কোথাও কোনো হোপ নাই। অল্প একটু আশা পাওয়া গেছে। ভারতের এক্সিম ব্যাংক, তারা বাংলাদেশকে $736 কোটি লোন দিতে চেয়েছে, কিন্তু যেহেতু এই সরকার ভারত বিদ্বেষী এবং ভারতের সাথে যুদ্ধ করা, পাকিস্তানকে হাতে নিয়ে যুদ্ধ করা, এইসব ভানাই পানাই শুরু করছে বলে যে এগ্রিমেন্ট হয়েছে, যে টাকা দিতে চেয়েছে, তা খুব স্লো ভাবে রিলিজ করছে, অল্প অল্প, যা দিয়ে সরকার কুলায় উঠতে পারছে না। এদিকে সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়ার মতো এনাফ টাকা সরকারের হাতে নেই। এখন সরকার একমাত্র টিকে থাকার চেষ্টা করছে ট্যাক্স দিয়ে, জনগণের উপরে কর চাপিয়ে, ট্যাক্স চাপিয়ে যা আয় করা যায়। সর্বশেষ একটা নতুন ট্যাক্স এই সরকার ধার্য করেছে। বিয়ে বাড়িতে 100 জনের বেশি মেহমান হলে মাথা প্রতি 25 টাকা করে ট্যাক্স দিতে হবে। আমি পৃথিবীর প্রথম শুনলাম কোথাও বিয়ের আসরে, বিয়ে বাড়িতে যদি লোকজন আসে, তার জন্য সরকারকে ট্যাক্স দিতে হয়। আরে ভাই, এইখানে খাওয়া দাওয়া করানোর জন্য বা গহনা দেওয়ার জন্য, বিয়ের যত কিছু কেনাকাটা হচ্ছে, সেখানে তো সরকারকে ট্যাক্স দিচ্ছে। আবার কিসের ট্যাক্স? যে জায়গায় বসে এই বিয়ের অনুষ্ঠান হচ্ছে, সেটা কারো বাড়ি বা কারো কমিউনিটি সেন্টার, সেটা ভাড়া নিয়ে সেখানে বিয়ে হচ্ছে, সেই ভাড়া টাকা থেকেও ট্যাক্স দেওয়া হচ্ছে। তাহলে আবার কিসের ট্যাক্স? এরপরে আবার অন্য কিছুর উপরে ট্যাক্স না বসিয়ে দেন আপনারা। মানুষ খেপতে খেপতে যে আপনাদেরকে কোথায় নামিয়ে ফেলবে, এক আল্লাহ পাক জানে। সব তো আর বক্তব্যে বলা যায় না। আপনারা যে ট্যাক্স শুরু করছেন, বিয়ের উপরে যখন ট্যাক্স দিচ্ছেন, তখন আর কিসের উপরে ট্যাক্স দিবেন? জনগণ পুরা ফেসবুক সয়লাভ করে ফেলেছে এই বিষয়গুলো নিয়ে, আপনারা পড়ে দেখবেন। আমি গত 2 মাসের বেশি সময় ধরে প্রায় প্রতিদিনই আমার বক্তব্যে অথবা লেখায় আমি কি বলছি, জননেত্রী শেখ হাসিনা এই বছরই দেশে ফিরবেন এবং আগস্ট থেকে ডিসেম্বরে যে কোনো সময় দেশে ফিরবেন। এই কথাটা আমি বারবার বলছি। অনেকে এই কথাটার সাথে দ্বিমত পোষণ করছেন, তারা আজে বাজে কমেন্ট করছেন, সেটা তাদের ব্যাপার। এমনকি আওয়ামী লীগের কোনো কোনো নেতা আমাকে বলেছেন যে কেন আপনি এসব বলছেন, নেত্রী এবছর আসবে না। আমি বললাম না, নেত্রী আসবে। এই কয়দিন আমি ফাইট করেছি, আল্লাহর রহমতে গতকাল নেত্রী ঘোষণা করেছেন তিনি এবছরই বাংলাদেশে ফিরবেন। কথা কেটে গেল। যারা বিশ্লেষণ করে প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা সিদ্ধান্তের, রাজনীতি নিয়ে যারা চিন্তা ভাবনা করে, বিশ্লেষণ করে, তারা অনেক উত্তর বুঝতে পারে, অথবা অনেক সোর্স থেকে অনেক উত্তর আসে তাদের কাছে। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন এই বছরই। সকল মবের বিচার হবে, সকল হত্যার বিচার হবে। জেলখানায় বসে আপনি মানুষ মেরে ফেলবেন, জয় বাংলা স্লোগান দিলে আপনি মানুষ মেরে ফেলবেন, আপনার থানার ভিতরে পিটিয়ে মানুষ মেরে ফেলবেন, আর এদেশের জনগণ আপনাকে ছেড়ে দিবে। জননেত্রী শেখ হাসিনা আসছে, প্রস্তুত থাকুন। যে কোনো মুহূর্তে ডাক আসলেই আমাদেরকে
এয়ারপোর্টে যেতে হবে, জননেত্রী শেখ হাসিনাকে বরণ করতে হবে। তিনি ফিরবেন, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ঘোষণা দিলেন যে তিনি মাথা উঁচু করে বাংলাদেশে ফিরবেন, তখন থেকেই বাংলাদেশে অনেকের ঘুম হারাম হয়েছে। আমি এর আগে অনেকবার বলেছি, আবারও বলি, বিএনপির ঘুম হারাম হওয়ার তো একটা সুযোগ নেই। মানে শক্তির দিক থেকে বিএনপি আওয়ামী লীগ প্রায় সমপর্যায়ের দল, সমর্থনের দিক থেকে সমপর্যায়ের দল। ঘুম হারাম হয়েছে সেই তথাকথিত জুলাই যোদ্ধাদের, তাদের মাথার ঘাম পায়ের ঘাম এক হয়েছে। এখন শেখ হাসিনা যে ঘোষণা দিলেন, এই ঘোষণার পরে এই তথাকথিত জুলাই যোদ্ধারা, আমি নিশ্চিত যারা বিভিন্ন দিকে ছুটছে, ভাই কি হচ্ছে রাজনীতি, কি হচ্ছে, যে শেখ হাসিনা বারবার বলছে সে চলে আসবে, এই বছর চলে আসবে, আসলে কাহিনী কি, মনে মনে আবার একটু বোধহয় সন্তুষ্টি প্রকাশ করে, আর আসবে কবে। আমি দেখলাম কিছু তাদের ঘরানার কিছু সোশ্যাল মিডিয়া কন্টেন্টেও যে কচু আসবে শেখ হাসিনা। কিন্তু শেখ হাসিনা যখন মাথা উঁচু করে ফিরবেন বলেছেন, তখনই আমরা এর পেছনে ছুটেছি। বাংলাদেশে এবং ভারতে যারা খ্যাতিমান বিশ্লেষক, তাদের কাছে প্রশ্ন করেছি যে আসলে ঘটনাটা কি, শেখ হাসিনা ফিরবেন, এরকম কি সম্ভব, বাস্তবতার সঙ্গে যায়? আমরা যে উত্তরগুলো পেয়েছি, উত্তরগুলো হচ্ছে দুই তিনটা দিক। একটা হলো তার না ফেরার আর কোনো পথ নাই। তিনি যদি এই সময়ে, বিশেষ করে তার বয়স, তিনি যদি এই সময়ে তার ইচ্ছার বাইরে, তিনি যে ইন্ডিয়াতে আছেন কিন্তু তার ইচ্ছার বাইরে থেকে তিনি জীবন অবসান করেন, তাহলে রাজনৈতিকভাবে তারও যেরকম সর্বনাশ হয়, তার দল আওয়ামী লীগের সর্বনাশটা হয় আরো বেশি। এর বাইরে জাতীয় আন্তর্জাতিক প্রেক্ষাপট, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়ার প্রেশার এবং বিএনপির বাংলাদেশের বাস্তবতা অনুধাবন, এবং সেই অনুধাবন সাপেক্ষে কোনো যদি একটা সমঝোতা হয়ে থাকে, কোনো যদি একটা বোঝাপড়া হয়ে থাকে, তাহলেও সেটা উড়িয়ে দেবার নয়। এবার প্রশ্ন উঠতে পারে, শেখ হাসিনা ফিরলে কি পরিস্থিতি হবে? সত্যিকার অর্থে শেখ হাসিনা ফিরলে বাংলাদেশে একটা পরিস্থিতি, এমন পরিস্থিতি হবে যে পরিস্থিতিটা আসলে ট্যাকেল দেওয়া দুদিক থেকেই খুব টাফ হয়ে যেতে পারে। শেখ হাসিনার সমর্থক আছে যারা এই দুই দলের, আওয়ামী লীগ এবং বিএনপিতে, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া দুইজনের জন্য জীবন দিয়ে দিতে পারে, এরকম লক্ষ লক্ষ সমর্থক আছে, এবং তারা কোনো না কোনোভাবে বের হওয়ার চেষ্টা করবে। এবং স্বাভাবিকভাবেই যদি বিএনপি এটাকে চ্যালেঞ্জ হিসাবে নেয়, তাহলে বিএনপি তার সর্বশক্তি দিয়ে প্রতিরোধ করবে, যেমন 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রতিরোধের চেষ্টা করেছে। সেই সময় আমাদের সামনে যে খবরটা, এই খবরটা আমরা একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে, তারপর বাদ বাকি আলোচনা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন। যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে পাশে থাকুন। এবছরই আমি দেশে ফিরবো, শেখ হাসিনা। বাংলাদেশেরও সমস্ত পত্রপত্রিকা এই খবরটি লুফে নিয়েছে এবং যথাযথ গুরুত্বের সাথে প্রকাশ করেছে। দীর্ঘ প্রায় 2 বছর দেশের বাইরে থাকা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, সব ধরনের রাজনৈতিক প্রতিকূলতা, ষড়যন্ত্র ও আইনি বাধা উপেক্ষা করে তিনি চলতি বছরই দেশে ফিরবেন। ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক বিশেষ ইমেইল সাক্ষাৎকারে তিনি এই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নির্বাসিত জীবনে থাকা শেখ হাসিনা স্পষ্ট করেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত কোনো উচ্চাকাঙ্ক্ষা নয়, বরং এটি বাংলাদেশের জনগণের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে সরাসরি জড়িত। তিনি বলেন, আমি ক্ষমতার জন্য রাজনীতি করি না, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার লক্ষ্যই আমার এই সংগ্রাম। তিনি মৃত্যুকে ভয় পান না জানিয়ে বলেন, 1975 সালের ট্র্যাজেডি এবং 21 আগস্ট গ্রেন হামলার মতো কঠিন সময় পার করেছেন, প্রতিবারই জনগণের পাশে দাঁড়িয়েছেন এবং এবারও সব বাধা অতিক্রম করে তিনি তার মাতৃভূমিতে ফিরে আসবেন। দলটির উপর নিষেধাজ্ঞা এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ কোনো কাগজের সংগঠন নয়, এটি বাংলার মাটি ও মানুষের ইতিহাস এবং জাতীয় পরিচয়ের সঙ্গে গভীরভাবে মিশে আছে। 77 বছরের ইতিহাসে দলটি বারবার কঠিন সময়ের মুখোমুখি হয়েছে, কিন্তু প্রতিবারই জনগণের শক্তিতে ঘুরে দাঁড়িয়েছে। তিনি অভিযোগ করেন, কিছু বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে ক্ষমতা পরিবর্তন করেছে, কিন্তু মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব হয়নি। দলের উপর আরোপিত নিষেধাজ্ঞা ও হাজারো মামলা প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান কোনো সরকারের দয়ার উপর নির্ভর করে না। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন প্রান্তে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে দলটির সমর্থনে মিছিল করছেন, যা আওয়ামী লীগের পুনর্জাগরণের স্পষ্ট লক্ষণ। শেখ হাসিনা উদ্বেগ প্রকাশ করে বলেন, 5 আগস্টের পর বাংলাদেশের মূল ভিত্তি জাতীয়তাবাদ, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার উপর আঘাত হানা হয়েছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ধ্বংস, জয় বাংলা স্লোগান নিষিদ্ধ এবং
সংখ্যালঘু ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের উপর হামলা বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টার অংশ। বিএনপি বা অন্য কোনো শক্তির সঙ্গে গোপন সমঝোতার গুঞ্জনকে সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন শেখ হাসিনা। তিনি বলেন, আওয়ামী লীগ কারো রাজনৈতিক দয়া চায় না, গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার কোনো গোপন দর কষাকষির বিষয় না, এগুলো সাংবিধানিক অধিকার। এই জায়গাটা আমার হাসার একটা ছোট্ট কারণ, কাউকে তাচ্ছিল্য করা না, ছোট কারণ হচ্ছে রাজনীতিতে গোপন বা পর্দার আড়ালে যদি কোনো সমঝোতা বা কোনো আলাপ হয়, কোনো বিশেষ কোনো সিদ্ধান্ত হয়, তাহলে এটা সাধারণত বাংলাদেশে কোনো রাজনীতিবিদ এটা স্বীকার করেন না। ভারতে অবস্থান করলেও তার মন পড়ে আছে বাংলাদেশে। তিনি জানান, বাবার সমাধি এবং প্রিয় দেশবাসীর কথা ভেবে তিনি প্রতি মুহূর্তে অস্থিরতা পার করেন। তিনি বলেন, আমি শেষ দিন পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জনগণ আবারও গণতন্ত্র ফিরে পাবে এবং আওয়ামী লীগের জনগণের শক্তিকেই ঘুরে দাঁড়াবে। আপনারা খেয়াল করে দেখবেন যে শেখ হাসিনার যতগুলো বক্তব্য এর মধ্যে মিডিয়ায় এসছে, বাংলাদেশ এবং ভারতের কোনো বক্তব্যেই তার বিরোধীরা, বাংলাদেশের ভেতরে যারা আছে, এটা বিএনপি বলেন, এনসি বলেন, জামাত বলেন, তারা যে বলে যে শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই, তারা ক্ষমা চায় না, এই নিদর্শনটা আওয়ামী লীগের মধ্যে দেখা যায় না। এবং আমাদের ধারণা যে এইটা না দেখা যাওয়ার কারণটা হলো যে আওয়ামী লীগ যতদিন পর্যন্ত দেশের ভেতরে স্বাভাবিক রাজনীতি করতে না পারবে, ততদিন পর্যন্ত তারা এই ধরনের কিছু করে খাটো হওয়ার মতন সিদ্ধান্ত নিবে না। তারা যদি দেশের স্বাভাবিক রাজনীতি করতে পারে, তাহলে নিশ্চিতভাবে এই দলটা কখনো না কখনো সরি বলবে, কারণ তাদের বহু ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও ভুল ত্রুটি ছিল, তাদের শাসনামলেও বিরোধী দলের প্রতি দমন পীড়নের অবস্থান ছিল। কিন্তু এখন যে অবস্থান, আমি জানি না, আমার কাছে শেখ হাসিনা ফিরবেন কি ফিরবেন না, হ্যাঁ, এটা বাংলাদেশে আওয়ামী লীগ যারা করে তাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ যে শেখ হাসিনা বিহীন আওয়ামী লীগ তারা এখন কল্পনা করতে পারে না। কিন্তু তার চেয়েও তার দল কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, আওয়ামী লীগ কতটা রাজনীতিতে সক্রিয় হতে পারলো, এইটার সাথে শেখ হাসিনার ফিরে আসার একটা গভীর সম্পর্ক থাকবে। এখন হাতে যেই সময় আছে, বছরের অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক সময়ের মধ্যে আওয়ামী লীগ কি তার সেই শক্তি দেখানোর তার সেই হিম্মত হবে কিনা, বা সেই সিচুয়েশন বাস্তবতা হবে কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখনকার মতো এই যে বিচ্ছিন্ন ছুটে গিয়ে একটা মিছিল করে নিউজ হওয়া যে আওয়ামী লীগ ঝটিকা মিছিল করেছে, এইটা দিয়ে একটা রাজনীতি, এত বড় রাজনৈতিক দল তার স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় ফেরত যেতে পারে না।